Subscribe now and press the bell icon. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি সিলেট বার্তা চ্যানেলের নিয়মিত সাপ্তাহিক আয়োজন সফলতার দর্পণ। সঙ্গে আছি আমি রুনা সুলতানা এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ইমিগ্রেশন কনসালটেন্ট ডক্টর আর কে ধর। ধন্যবাদ আপনাকে, আপনি অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিতে পেরেছেন। তো কেমন আছেন? তো আমি আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে কোনো মানুষের উন্নতির জন্য আপনি যে সফলতার কথা বলছেন তা নিজের প্রচেষ্টাটাই হলো আসল। ধন্যবাদ। আসলে আপনি অনেক কথা বলছেন, আমাদের দর্শকরা অনেক উপকৃত হবে। তো আপনি তো অনেক মানুষ বিদেশ পাঠান আর কি। তো কিভাবে পাঠান আর তারা যেতে চাইলে বিদেশে যারা যায়, বিশেষ করে তার কেউ না কেউ লন্ডনে, আমেরিকা, কানাডা ছিল। মনে হয় একজন পুরুষ মানুষ লন্ডন, আমেরিকা, কানাডা যদি যায়, অস্ট্রেলিয়া, তাকে তার ফ্যামিলি যাওয়ার একটা আইনগত বাধ্যবাধকতা আছে, একটা সুযোগ আছে, আইনগত সুযোগ আছে। যার প্রেক্ষাপটে আমরা এই যে অনেকে আইনটা জানে না, যার জন্য আইনের পেছে আটকা পড়ে যায়, এগুলো একটা। আর তো বিশেষ করে বিদেশে যারা যায়, কেউ আছে ছাত্র ভিসা যাবে, তার যদি ছাত্র হিসাবে তার যোগ্যতা থাকে তাহলে সে ছাত্র ভিসা পেয়ে যাবে। কিন্তু আমাদের দেশে করে কি অনেক সময় ওই যারা অ্যাডভাইস করে বা যারা এইগুলো কাজ করে অনেক সময় ফেক ডকুমেন্ট দিয়ে দেয়, ফলস ডকুমেন্ট দিয়ে দেয়, ধরা খাইলে কিন্তু আর যেতে পারবে না, আটকে যায়। এগুলা কিন্তু কেউ করা উচিত নয়। কেউ যদি কোনো প্রতিষ্ঠান যদি তাকে উৎসাহিত করে যে তুমি ফলস ডকুমেন্ট দেও আর তোমার আমি লন্ডন, আমেরিকা কেন, এটা কিন্তু বুয়া, এই সমস্ত বুয়া, এবং সে এটা করা উচিত না। এটা কিন্তু এমবেসি ধরলে আর কোনোদিন যেতে পারবে না, তার রেকর্ড খারাপ হয়ে যাবে এবং কোনো এমবেসি তাকে আর গ্রহণ করবে না। এই জন্য আমি যারা এই লাইনে যারা কাজ করে, ছাত্র ভিসা হোক, ভিজিট ভিসা হোক, হোয়াট এভার ইট ইজ, কোনো ধরনের ফলস ডকুমেন্ট, মিথ্যা ডকুমেন্ট যেন কেউ দিয়ে বিদেশ যাওয়ার এই যে স্বপ্ন এটা না দেখে, আমি সবার কাছে এটাই অনুরোধ করবো। আর বিশেষ করে ছাত্র ভিসা ছাড়াও একটা আছে, যেমন ভিজিট ভিসা যায়, এই সব অনেক সময় ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি ইত্যাদি অনেক ডকুমেন্ট ফলস দেয়, ধরা খাইলে কিন্তু আর যেতে পারে না, 10 বছরের জন্য ব্যান করে দেয় বর্তমানে ব্রিটিশ গভর্নমেন্ট। তারপরে আছে আপনার ওয়ার্ক পারমিট যদি জেনুইন হয় তাহলে কিন্তু যেতে পারবে। ওয়ার্ক পারমিটের মধ্যে আবার ফলস আছে, ভিসা ফলস আছে, অনেকগুলো ফলস, মানে এগুলো তো দেখেন না এখন যে ডিজিটাল হয়েছে ওয়ার্ল্ড, অনেক সময় দেখা যায় ফেক ডকুমেন্ট এমনভাবে করে এটা হুবহু দিয়ে দেয়। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমাদের দেশে, আমাদের সিলেটে, আমার বাড়ি তো বিয়ানীবাজার থানা, আমাদের এখানে প্রমোদ চৌধুরী করে একজন ছিলেন, উনি পাঠশালা স্কুলে পড়তো ব্রিটিশ আমলে। তখন ওনাকে বলছিল যে বাড়িতে হাতের কাজ তৈরি করার জন্য। উনি তখন একটা ব্রিটিশ আমলের নোট তৈরি করেছিল, ওই যে টাকার নোট তৈরি করেছিল, হুবহু নোট তৈরি করে ফেলছে, শুধু সুতারা দিতে পারে নাই। তো ব্রিটিশ সরকার দেখলো এই লোক এত জিনিয়াস যে ছাত্র জমানায় পাঠশালা স্কুলে যখন এরকম করতে পারছে, বড় হইলে কিনা করে, তখন একটা হাত ব্যান্ড করে দিয়েছিল, ইনজেকশন দিয়ে তার একটা হাত ব্যান্ড করে দিয়েছিল। তখন এই লোকটা এইভাবে সারা জীবন তার পঙ্গুর মতো একটা হাত ব্যান্ড করে দিতে। যাই হোক, আমাদের দেশে এই ধরনের সুযোগ নাই, এই ধরনের সুযোগ আমাদের দেশে আসা উচিত। যারা এই ধরনের ডিজিটাল মানে ব্ল্যাকমেল করে, ডিজিটালি যারা জঘন্য অপরাধ করে, তাদের এইভাবে হাত ব্যান্ড করার জন্য আমি পরামর্শ করব। আমার কথা হলো, ব্রিটিশ সরকার যখন এটা করেছে, প্রমোদ চৌধুরীর দেখা দেখি আর এই ধরনের কাজ আর করতে সাহস পায় না। আর এখন চুরি ডাকাতি মানে ব্যাংক থেকে হাইজ্যাক করে টাকা পয়সা নেওয়া, লুটপাট করা, এগুলো বন্ধ করতে হইলে, এই যে এটিএম কার্ড চুরি করিয়া টাকা পয়সা নিয়ে যাওয়া, এগুলো যদি করতে পারে তাহলে কিন্তু ওইগুলোও কমে যাবে। তো আমার মনে হয় যে আমরা প্রোটেকশন দেওয়া উচিত, যে যাতে কেউ খারাপ কাজ করতে উৎসাহিত বোধ না করে। আপনাকে ধন্যবাদ। আমরা জানতে পেরেছি এবং আমাদের দর্শকবৃন্দ উপকৃত হবে আপনার আলোচনার মাধ্যমে। তো আপনি কিন্তু অনেক সামাজিক সংগঠনও জড়িত আছেন। আপনি একজন মানবাধিকার কর্মী এবং একজন রোটারিয়ান হিসাবে আপনি আপনার অবস্থান থেকে কিভাবে সমাজের মানুষকে আসলে উপকৃত করে থাকেন? আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি যেটা মনে করি যে মানুষ আসলে
সবসময় পজিটিভ থিঙ্কিং করা উচিত। মানুষ যদি পজিটিভ থিঙ্কিং করে সে কিন্তু সামনের দিকে এগোবেই। আর যারা নেগেটিভ চিন্তা করে, নেতিবাচক চিন্তা, তারা কিন্তু নিচের দিকে যাবে। এটাই বাস্তবতা। তা আমাদের দেশে দেখা যায় একটা অবস্থা যে ছেলেমেয়েরা লেখাপড়া করে বেকার হয়ে ঘুরছে, কিন্তু কোনো হাতের কাজ করছে না, নিজের পায়ে দাঁড়াচ্ছে না। এটাই তার ব্যর্থতা। আমার মনে হচ্ছে যে বিদেশে যেটা দেখা যায়, আমরা দেখি বিদেশে তারা যখন 9-10 ছাত্ররা পড়ে তখন তারা তাদেরকে ওই 2 ঘন্টার জন্য ছেড়ে দেয়, 2-3 ঘন্টা ছেড়ে দেয়। তখন সে বিভিন্ন জায়গায় জব করে, মানে পার্ট টাইম জব উইদাউট মানি, কোনো টাকা পয়সা পায় না, মানে প্র্যাকটিস করে আর কি, যে কোনটা কাজ ভালো লাগে সে বিভিন্ন জায়গায় কাজ করে, যেটা ভালো লাগলো সেই কাজটা তখন তার লেখাপড়া শেষ হলে সেই কাজটাই সে করবে। আর আগেই সে সিলেকশন করে নিচ্ছে যে আমার পড়ালেখার পরে আমি কী করবো, এটা আগে তার সিলেক্টেড। আর আমাদের দেশে এমএ পাস করে রাস্তা রাস্তা ঘুরে কোনো কাজ কী কাজ করবে এটা আগেই জানে না। আর মানে মানুষ ধৈর্যশীল হতে হবে। ধৈর্য নাই, তাদের ধৈর্য নাই, তারা জীবনে কিছু করতে পারবে না। আমার একটা কথা আছে কবির ভাষা, যে আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে, তুই বারে বারে জ্বালবি বাতি হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো বিরুর মতো বসে থাকলে চলবে না। মানে আমাদের বসে থাকলেও চলবে না, কাজ করতে হবে। আমি যদি কাজ না করি কোনো রেজাল্ট আমি আশা করতে পারবো না। তো যাই হোক, আমি যেটা মনে করি, আমরা হিউম্যান রাইটসে কাজ করি, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন সহ এই যে মানবাধিকার সংগঠনগুলো সারা বিশ্বব্যাপী আছে, আমি বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কমিশনের সাথে আমি সংযুক্ত হতে চাই। বিভিন্ন দেশের মানবাধিকার, বিভিন্ন দেশে যখন আমি যাব বিভিন্ন দেশে, তখন সেখানে যাতে মানবাধিকার কমিশনগুলো আছে এদের সাথে আমরা তাদের যে ভালো কোয়ালিটিগুলা আমরা অ্যাকসেপ্ট করব, এবং তাদের যেগুলা আমরা ভালো মনে করবো না এগুলো আমরা সংগ্রহ করবো না, আমরা এগুলো রিজেক্ট করবো। এইভাবে করতে চাই মানবাধিকার কমিশনের ব্যাপারে। অধিকার কর্মী রোটারিয়ানরা বিশেষ করে আপনার সবসময় ভালো কাজে সম্পৃক্ত থাকে। হ্যাঁ, এমন কোনো সমাজে গুরুত্বপূর্ণ কাজ এগুলো তারা করে থাকে, আত্মমানবতার সেবা করে থাকে, এবং আমরা এদেরকে অ্যাপ্রিসিয়েট করি যে উই হ্যাভ ওয়ার্কস ফর দোজ হু সেলস দেয়ার ম্যানুয়াল লেবার ফর দেয়ার সার্ভাইভেল বাট নট কনসার্ন দ্য মিনস অফ প্রোডাকশন। যারা হ্যাভ নট গ্রুপ, অসহায় গ্রুপ, নির্যাতিত নিপীড়িত লোক, তাদের পক্ষে আমরা কাজ করতে চাই। এই জন্য আমরা রোটারি ক্লাব করি, এবং আমি রোটারি ক্লাবে প্রায় 25 বছর যাবত করতেছি। এতে গিয়ে আমাদের টাকা পয়সা কিছু খরচ হলেও এবার আত্মতৃপ্তি আছে। আর রোটারিয়ানরা যেখানেই যায় সেখানেই তাদের একটা সম্মান মর্যাদা পায়, এবং পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের এটা যাওয়ার সুযোগ হয়, আমরা আবার ঘুরে চলে আসি, এবং আমরা তার দেশের কালচার, তার দেশের কৃষ্টি, তার দেশের যে ইতিহাস ঐতিহ্য এগুলোকে আমরা দেখতে পারি। এবং আমরা যখন বাইরে যাই আমাদের দেশের পতাকা আমরা বাইরে নিয়ে যেতে পারি, আমাদের পতাকাটা যখন উড়ায় যখন বিদেশের মাটিতে, তখন আমাদেরও খুব ভালো লাগে, আমরাও খুব খুশি হই। তো যাই হোক, রোটারি ক্লাব কোন, মানবাধিকার কমিশন কোন, যেটাই বলেন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন যেগুলো আছে বিশ্বব্যাপী, আমাদের সেগুলোর সাথে একাত্মতা বোধ করতে হবে। ভালো কাজকে আমরা ইয়ে করবো, অ্যাকসেপ্ট করবো, এবং খারাপ কাজকে আমরা রিজেক্ট করব। আমরা আশা করব যে আমাদের যে আমি আমার জীবনে যেটা চাচ্ছি, আমি একজন সিনিয়র সিটিজেন, এখন আমি ভালো মানুষ যারা আছে এদেরকে আমি একই পতাকা তুলে আনতে চাই। আমার জীবনের যে বাকি সময়টা আছে, আমি টাকা পয়সাটা আমার কাছে মুখ্য উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো এদেশে নির্যাতিত নিপীড়িত মানুষকে কীভাবে হেল্প করা যায়। আমি চাইবো এদেশে বিশেষ করে 2টা জিনিস। একটা হচ্ছে যেমন এই দেশে বেকার সমস্যা সমাধানের জন্য একটা ভালো উদ্যোগ নিতে চাই। এজন্য আমি কিছু জনগণকে সাথে সম্পৃক্ত করব, যারা আমাকে সহযোগিতা করবে তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, তারা আমার সাথে যোগাযোগ করবে, আমি একটা প্ল্যান প্রোগ্রাম দিব। যদি আমার প্ল্যান প্রোগ্রামটা তাদের পছন্দ হয় তারা আগাবে, যদি তারা আমার ক্রিটার থেকে তারা যদি আমার থেকে আরও ভালো প্ল্যান প্রোগ্রাম দেয় আমি অ্যাকসেপ্ট করব। এইভাবে আমি খোলামেলা কিছু করতে চাই যে আমাদের দেশে বেকার সমস্যাটা কীভাবে সমাধান করা যায়। আরেকটা প্রজেক্ট নিতে চাই যেটা হচ্ছে ভিক্ষুমুক্ত বাংলাদেশ। তা আমি যেটা চাইবো যে আমি সারা বাংলাদেশকে আমি একসাথে ভিক্ষুমুক্ত করতে পারবো না, কিন্তু আমি যে এলাকাতে ভিক্ষুমুক্ত ঘোষণা করব এই এলাকার থেকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। এলাকার থেকে একটা এক্সাম্পল গঠন করে উঠবে। আমি যদি আমার এলাকা বিয়ানীবাজার থানা, আমার এলাকা গোলাপগঞ্জ থানা, 2টা থানাকে যদি আমি ভিক্ষুমুক্ত করতে পারি, তাহলে এই সারা বাংলাদেশ এইটাই আমাদের কাছ থেকে ফর্মুলা নিয়ে সারা বাংলাদেশ এগিয়ে আসবে। আমরা এইভাবে কাজ করতে চাই। রোটারি ক্লাব যারা করেছিল তারা রোটারি ক্লাব করেছিল, এখন তাদের ফটো বিক্রি হয়, অনুষ্ঠানে তাদের গুণগান করা হয়। তা আমরাও তো একদিন মারা যাবো, আমাদের একটা স্মৃতি রেখে যাওয়া উচিত। এই জন্য আমি এইভাবে কাজ করতে চাই, যেমন কোনো কাজ করব যে কাজটা মানে পরবর্তীতে এইটা কন্টিনিউ করে। ভিক্ষুমুক্ত বাংলাদেশ তো একদিন হবে না, এটা করতে সময় লাগবে। আমি যদি শুরু করে দিই ওটা আস্তে আস্তে হবে, হয়তো 2 বছর লাগবে, 5 বছর লাগবে, 10 বছর লাগবে, কিন্তু হবে তো একদিন। এটাই তো বাস্তবতা। এই দেশটা যখন স্বাধীন হয়েছে তখন আমি মনে করি, আমার মনে আছে এই দেশটা যখন স্বাধীন হয়েছিল 1971 সালে, আমি তখনই একটা কবিতা লিখেছিলাম এই দেশের জন্য। আমি ওই
বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন আপনার এই যে 1971 সালে 7ই মার্চ, আর আমি এটা লিখেছিলাম 5ই মার্চ 1972 সালে। দেশটা স্বাধীন হওয়ার পরেই আমি এই কবিতাটা লিখেছিলাম। আমি 2 লাইন আপনাদের পড়ে শোনাচ্ছি। এটাতে হচ্ছে যে পরাধীনতার গ্লানি হচ্ছে আমার কবিতাটার নাম ছিল। তখনকার সময় 50 বছর আগে লেখা কবিতা। হে মোদের বাংলা মাগো, আর কত রবে পরাধীন, তব সন্তানেরা তো মরে নাই জবে, কেন তবে গলে কুশৃঙ্খল। পরাধীন জীবনের মর্মবেদনা অহরহ অনুভবী মোরা, শক্তি দাও হে বিধাতা, শক্তি দাও নিজ গুণে। রক্ষা করিতে চাই বাংলার গৌরব, মুছে ফেলে পরাধীনতার গ্লানি। উৎখাত করো শত্রু দলে, উৎখাত করো কুচক্রীদের, কে আজি তাকিতে চায় পরাধীন জগতে। স্বপ্ন মোদের সফল হলো বিধাতার আশীর্বাদে, গঠিত হলো মোদের স্ফীত বাংলা। হে মোদের বাংলা মাগো, তব গ্লানি মুছে দিতে পেরে মোরা আজি ধন্য মনে করি, তুমি আর নও পরাধীন। যাই হোক, আমি একটা কবিতাও পাঠ করে নিলাম এর মধ্যে। তো এই ব্যাপার হচ্ছে কি, প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট। যে কোনো মানুষ যদি প্র্যাকটিস করে, আমরা তো কত গান কবিতা এগুলা দাঁড়াইয়াই রচনা করতাম, দাঁড়াইয়াই বক্তব্য রাখতাম পারতাম, কিন্তু আমিও তো এটা কন্টিনিউ করি নাই। আমি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম সবসময়। এখন আমি এই যে অবসর সময়ে, যেহেতু আমি এখন সিনিয়র সিটিজেন, রিটায়ারমেন্ট লাইফ, এখন আমি এগুলা চর্চা করব এবং দেশ জাতি সমাজের জন্য আমি চিন্তা করব, কাজ করব, অসহায় নির্যাতিত মানুষের উপকার করার জন্য কাজ করব, এবং এ ব্যাপারে আমি একটা প্ল্যাটফর্ম গঠন করতে চাই। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ভবিষ্যতে আবার সুযোগ পেলে আবার কথা বলবো। ধন্যবাদ ডক্টর আকিদর, আপনাকে অনেক আমাদের আলোচনার মাঝ থেকে অনেক কিছু আমরা আসলে শিখতে পেরেছি। আমরা দর্শকরা অনেক উপকৃত হবে আশা করি। তো আসলে আমাদের অ্যাটিটিউডটা বা আমাদের মন মানসিকতা, আমরা পজিটিভ মাইন্ডেড থাকবো, ভালো থাকার চেষ্টা করব এবং মিথ্যার কোনো আশ্রয় নেব না। এটাই আসলে মূল মন্ত্র সফলতা। আমরা কঠোর পরিশ্রম করতে হবে এবং সবশেষে আমরা স্বপ্ন দেখতে হবে। এটাই দর্শকবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।